উইলিয়াম শেক্সপিয়ার মোট 154টি সনেট লিখেছেন, তার মধ্যে 126টি সনেট লিখেছেন তার বন্ধুকে নিয়ে। তার বন্ধু অনেক সুদর্শন, অনেক ক্রিটিক্সদের মধ্যে তার বন্ধুর নাম ফেয়ার ইউথ। তো আমরা তার 126টি সনেটের মধ্যে সনেট 18 নিয়ে আলোচনা করব। সনেট 18-এর যে টাইটল, সেই প্রথম লাইনটাই কিন্তু সনেট 18-এর টাইটল। প্রথম লাইনটা হচ্ছে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমার তুলনা একটি গ্রীষ্মের দিনের সঙ্গে করতে পারি। কবি কেন তার বন্ধুকে একটি গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে চেয়েছেন? কারণ গ্রীষ্মের যে দিনগুলো আছে, ওই গ্রীষ্মের দিনগুলো ইংল্যান্ডের যে আবহাওয়ায়, আমরা জানি যে উইলিয়াম শেক্সপিয়ারে জন্মগ্রহণ করেছেন ওই ইংল্যান্ডের অ্যাভনে। তো ইংল্যান্ডের আবহাওয়ায় গ্রীষ্মের দিনগুলো তুলনামূলক বেশি স্বস্তিদায়ক, কারণ সারা বছরে অনেক ঠান্ডা থাকে। তো দ্বিতীয় লাইনে, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি তার থেকেও বেশি মনোমুগ্ধকর এবং শান্ত। এখানে দাও মানে তুমি, এবং আর্ট, আর্ট মানে আর, ইউ আর, দাও আর্ট মানে ইউ আর। আর দি বলতে এখানে ইউকে বোঝানো হয়েছে, দি বলতে ইউ। দাও আর্ট মানে ইউ আর, ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি তার থেকে বেশি মনোমুগ্ধকর এবং শান্ত। তারপরের লাইন, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসে যে ফুলগুলো ফোটে সেই ফুলগুলোর যে কুড়ি, সেই কুড়িগুলো এই রাফ উইন্ড বা ঝোড়ো বাতাস এই কুড়িগুলোকে ঝরিয়ে দেয়। তো এই লাইনের ট্রান্সলেশন যদি আমরা করি, মে মাসের প্রিয় কুড়িগুলোকে ঝোড়ো বাতাস ঝরিয়ে দেয়। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট, আর গ্রীষ্মকাল বেশি দিন স্থায়ী হয় না। এখানে লিজ বলতে সময়সীমা বোঝানো হয়েছে, গ্রীষ্মকালের যে স্থায়িত্ব সেটা বোঝানো হয়েছে। হ্যাথ এখানে কিছুটা হ্যাজের মতো, যে আমরা যে হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ ব্যবহার করি, সেটার যে পুরনো রূপ সেটা হচ্ছে হ্যাথ। তো সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট, গ্রীষ্মকাল বেশি স্থায়ী হয় না, এই লাইনটার অর্থটা এরকম হয়। সামটাইমস টু হট দ্য আইজ অফ হেভেন শাইনস, সামটাইমস টু হট দ্য আইজ অফ হেভেন, এখানে আইজ অফ হেভেন বলতে সান বা সূর্যকে বোঝানো হয়েছে। সূর্য বা আইজ অফ হেভেন যখন তার কিরণ দেয়, তখন সেটা অনেক বেশি উত্তপ্ত হয়ে ওঠে কখনো কখনো। তো কখনো কখনো সূর্য অতিরিক্ত উত্তপ্ত হয়ে ওঠে সামারের দিনগুলোতে। অ্যান্ড ওফেন অ্যান্ড ওফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, কমপ্লেকশন মানে সূর্যের যে দীপ্তি বা সূর্যের যে আলো, সেটাকে বোঝানো হয়েছে কমপ্লেকশন দ্বারা। ডিমড মানে সেটা ম্লান হয়ে যায়। তো আবার অনেক সময় তার সোনালি দীপ্তি ম্লান হয়ে যায়। বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, হয়তো দুর্ঘটনাক্রমে, এখানে বাই চান্স বলতে দুর্ঘটনাক্রমে বোঝানো হয়েছে, বা প্রকৃতির পরিবর্তনের কারণে। নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড মানে প্রকৃতির যে পরিবর্তনশীলতা, সেই পরিবর্তনশীলতার কারণে আবার কখনো দুর্ঘটনাক্রমে অনেক সুন্দর জিনিসগুলো ম্লান হয়ে যায়। বাট দাই ইন্টারনাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার ইন্টারনাল সামার বা তোমার যে চিরস্থায়ী, এখানে ইন্টারনাল বলতে চিরস্থায়ী বোঝানো হয়েছে, দায় মানে তোমার, বাট দায় ইন্টারনাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার চিরস্থায়ী গ্রীষ্ম কোনোদিন ম্লান হবে না। মানে প্রকৃতির অনেক অপার সৌন্দর্য অনেক সময় ম্লান হতে পারে, সেটা দুর্ঘটনাক্রমে হোক, প্রকৃতির পরিবর্তনের কারণেই হোক, কিন্তু তোমার যে চিরস্থায়ী সৌন্দর্য সেটা কখনোই ম্লান হবে না। এখানে কবি তার বন্ধুর প্রশংসা করছেন, এবং তার যে সামার এবং প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের একটু নেগেটিভ দিকগুলো তুলে ধরছেন। কিন্তু তার বন্ধুর কোনো নেগেটিভ দিক নেই, তার বন্ধুর যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের মধ্যে কোনো কমতি নেই। প্রকৃতির সৌন্দর্য এবং সামারের সৌন্দর্যের মধ্যেও অনেক সময় একটা নেগেটিভ দিক থাকে, কিন্তু তার বন্ধুর সৌন্দর্য চিরস্থায়ী এবং সেখানে কোনো নেগেটিভ দিক নেই। নর লেস পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট, তোমার যে সৌন্দর্য আছে তা কখনোই হারাবে না। এখানে পজেশন বলতে অধিকার বোঝানো হয়েছে। তুমি যে সৌন্দর্যটা অধিকার, বা তোমার যে সৌন্দর্যের যে অধিকার, বা তুমি যে সৌন্দর্যটা তুমি ওন করো, সেই সৌন্দর্য কখনোই হারাবে না। এখানে ফেয়ার মানে সৌন্দর্য, দাও ওস্ট কখনোই হারাবে না। নর শ্যাল ডেথ ব্রাগ দাও উন্ডারস্ট ইন হিজ শেড, এমনকি মৃত্যু পর্যন্ত বলতে পারবে না তুমি তার ছায়ায় এসেছো। এখানে মৃত্যুকে বোঝানো হয়েছে যে
মৃত্যু পর্যন্ত তোমাকে ছুঁতে পারবে না। তো কবি কেন এমনটা বললেন সেটা পরের লাইনে ক্লিয়ারিফাই হবে। ওয়েন ইন এটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রেস্ট, কারণ তুমি এই চিরস্থায়ী কবিতার লাইনে বেঁচে থাকবে। কারণ তুমি এই চিরস্থায়ী কবিতার লাইনে কবির যে কবিতাটা লিখে গেছেন সনেট 18, এই সনেট 18 চিরস্থায়ী। তো এই চিরস্থায়ী কবিতার লাইনে সে বেঁচে থাকবে। সো লং ম্যান ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, যত দিন মানুষ নিঃশ্বাস নিতে পারবে এবং দেখতে পারবে। সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, ততদিন এই কবিতা বেঁচে থাকবে এবং কবিতার মাঝে তুমি বেঁচে থাকবে। মানে যতদিন মানুষ এই কবিতা পড়বে, সনেট 18 পড়বে, ততদিন মানুষ এই কবির যে বন্ধুর যে সৌন্দর্য, সেই সৌন্দর্য সম্পর্কে জানবে এবং এই সৌন্দর্য নিয়ে চর্চা করবে, এই সৌন্দর্য নিয়ে কথা বলবে। তো কবির বন্ধুর কখনো তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কখনো ম্লান হবে না। প্রকৃতির সৌন্দর্য সব কিছুই ক্ষণস্থায়ী, কিন্তু তার বন্ধুর যে ইন্টারনাল বিউটি বা চিরস্থায়ী সৌন্দর্য, সেটা কখনোই ম্লান হবে না। তো এই কবিতার মধ্য দিয়ে কবি তার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা করেছেন এবং প্রকৃতি এবং সামার্স ডের সৌন্দর্যের যে একটু নেগেটিভ দিক আছে ওইটা তুলে ধরেছেন এবং বন্ধুর সৌন্দর্যকে প্রকৃতির সৌন্দর্যের থেকেও বেশি এবং অধিকতর সুন্দর বলে আখ্যায়িত করেছেন।